সকলকে নমস্কার, আমি দুর্জয় ভট্টাচার্য। ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল উইথ দুর্জয়। এই চ্যানেলে আমি আমার ঘোরার সকল জায়গার ব্যাপারে আমার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনারাও উৎসাহ পাবেন এই কন্টেন্ট দেখে ঘুরতে যেতে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমাকে উৎসাহিত করার জন্যে এরম আরও ট্রাভেল ব্লগস বানাতে। আমাদের আজকের ভিডিও হরিদ্বার, ঋষিকেশ, কেদার, বদ্রীর তৃতীয় পর্ব, বদ্রীনাথ ও মানা ভিলেজ। তো আজকে চতুর্থ দিন সকাল, হিসেব মতন আমাদের তৃতীয় দিন রাত্রির দিকে কিছুটা এগিয়ে যাওয়া উচিত ছিল। কেদারনাথ থেকে বদ্রীনাথের দিকে পিপলকুটি বা কোথাও একটা গিয়ে স্টে করার কথা ছিল, বাট যেহেতু আমাদের নামটা অনেকটাই লেট হয়ে যায়, তো আমরা নাইটে ওখানেই স্টে করে যাই যেখানে আমরা যাওয়ার আগে ছিলাম, মানে কেদারনাথ যাওয়ার আগে ছিলাম রামপুরে, হোটেল আলোক। এখন ফোর্থ ডে সকালে আমরা বেরিয়ে পড়েছি বদ্রীনাথের উদ্দেশ্যে। আজকে বদ্রীনাথ আর মানা ভিলেজ ঘুরবো। এখান থেকে বদ্রীনাথ যেতে মোটামুটি 6 ঘন্টা মতন সময় লাগে এখানে রামপুর থেকে। বাকিটা নেমে আপনাদের সব ডিটেলস বলছি। বদ্রীনাথ যাওয়ার পথে রুদ্রপ্রয়াগ থেকে 11 কিলোমিটার আগে আমাদের গাড়ি এই ধাবার সামনে দাঁড় করিয়েছে। আমরা এই ধাবাতেই খাওয়া দাওয়া করব। আপনাদের জন্য বলে রাখি, ম্যাক্সিমাম ট্যুর অ্যান্ড ট্রাভেলস কিন্তু কেদারনাথ থেকে বদ্রীনাথ যাওয়ার জন্যে রুদ্রপ্রয়াগ হয়ে রুটটাই ধরে। ওরা কিন্তু চোপতা হয়ে যায় না, কারণ চোপতার রাস্তাটা খুবই চড়াই এবং সিঙ্গেল লেন। এই রাস্তাটা অনেক চওড়া এবং রাস্তাও খুব ভালো। বদ্রীনাথ যাওয়ার পথে এরকম একটা চেকিং কাউন্টার পড়েছে। আমাদের ড্রাইভার ভাই ট্রিপ কার্ড নিয়ে গেছে ভেরিফিকেশনের জন্য। এটি হলো কর্ণপ্রয়াগ, অলকানন্দা ও পিন্ডার নদীর সংযোগস্থান। যোশীমঠ থেকে বদ্রীনাথের যাওয়ার রাস্তাটা বেশ কিছুটা নিচের দিকে চলে গেছে। এখান থেকে আর 38 কিলোমিটার। মোটামুটি এখন আমরা বিষ্ণুপ্রয়াগ এসছি। এই দেখুন, বিষ্ণুপ্রয়াগ হাইড্রো প্রজেক্ট। এখান থেকে বদ্রীনাথ 35 আর গোবিন্দঘাট 10। বিষ্ণুপ্রয়াগ অব্দি রাস্তাটা ডাউন, তারপর আস্তে আস্তে আবার চড়াইয়ের দিকেই যাচ্ছে। খুব সুন্দর রাস্তা, খুব মনোরম পরিবেশ। আর এখন সানসেট হচ্ছে মোটামুটি, তো আরও ভালো লাগছে। সূর্যের আলো, পড়ন্ত বিকেলের আলো পাহাড়ের গায়ে পড়েছে। তা খুবই সরু কিছু কিছু জায়গায়, তো এরকম জ্যাম হতেই থাকে। যে কোনো এক লাইনের গাড়ি যায়, হয় আপের বা ডাউনের। বেশ কিছু জায়গায় এরকম আছে। দেখছেন রাস্তা কতটা সরু কিছু কিছু জায়গায়। এই পাহাড়ের পাড়টায় কিন্তু রাস্তার অবস্থা বেশ শোচনীয়। সিঙ্গেল লাইন তো বটেই, সাইডের রেলিংটাও খুব টেম্পোরারি ভাবে বানিয়েছে এবং উপরে এরকম পাথর ঝুলে থাকে খুব ডেঞ্জারাসলি। সারা রাস্তায় ধস পড়ে আছে, ধস আসতেই থাকে। দেখুন সামনে আবার জ্যাম হয়ে গেছে, আমরা আবার গিয়ে জ্যামেই আটকাবো। দেখতে পাচ্ছেন কত বড় জ্যাম। তো এরকম জ্যাম হতেই থাকে, এটা মাথায় রেখে হাতে টাইম নিয়ে বেরোবেন। গুগল ম্যাপসে যা টাইম দেখায় তার চেয়ে কিন্তু অন্তত 2-2.5 ঘন্টা বেশি লাগবে, এটা ধরে নিয়েই বেরোবেন। जब से उसकी सोहबत हो गई, तू जो मिला लो हो गया मैं काबिल, तू जो मिला तो हो गया सब हासिल। हाँ, क्योंकि तू আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে যোশীমঠ থেকে গোবিন্দঘাট হয়ে ভ্যালি অফ ফ্লাওয়ার্স ও হেমকুণ্ড সাহিব ঘুরে আসতে পারেন। আমরা এখন বদ্রীনাথে
ভারত সেবাশ্রমে উঠেছি এসে। এই হচ্ছে ভারত সেবাশ্রম, দুটো আছে ভারত সেবাশ্রম, একটা পেট্রোল পাম্পের কাছে আর একটা মন্দিরের কাছে। এটা মন্দিরের কাছেরটাই হচ্ছে আমাদের গাড়ি পার্ক করা রয়েছে। আপনারা যদি গাড়ি নিয়ে আসেন, গাড়ি পার্কিং এর জন্য এবং ড্রাইভারের থাকার জন্য কোনো এক্সট্রা চার্জেস লাগে না। ড্রাইভারের থাকা হচ্ছে ফ্রি। এখানে একটা মেডিকেল ক্যাম্প টাইপেরও আছে একতলায়, যেখানে ফ্রিতে চিকিৎসাও করে দেওয়া হয় যদি কারোর অসুস্থতা বোধ করে তো। আর ওই যে ওপরে যে ঘরটা দেখছেন সবুজ রঙের টিন দিয়ে ঘেরা, ওই ঘরটা আমরা পেয়েছি, আর কোনো ঘর ফাঁকা ছিল না। 500 টাকা ভাড়া নিয়েছে, আর পাশেই টয়লেট, কিন্তু এটা টিনের ঘর বলে ভাড়াটা কম। পাকা ঘর যেটা একতলায় আমাদের দেখিয়েছিল গিজার আছে, সেটার ভাড়া 2000 টাকা। মহারাজজির সাথে আমার আলাপ হয়েছে, কথাবার্তা খুব সুন্দর। আমি ওনার নাম্বার দিয়ে দেবো। আমি নেটে কোথাও খুঁজে পাইনি, তাই ভেবেছিলাম নিজে এসে নাম্বার নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো, যাতে আপনারা এলে আপনাদের সুবিধা হয়। ইনি হচ্ছেন মহারাজজি। যেরকম দেখালাম আপনাদের, ভারত সেবাশ্রমে আমরা উঠেছি। এখন 7:10 বাজছে। মন্দিরের গেট 9টায় বন্ধ। আমরা চেষ্টা করছি তাড়াতাড়ি গিয়ে দর্শন করার। আমাদেরকে বলেছে এখান থেকে ওয়াকিং 5 মিনিট লাগবে। মনে রাখবেন, বদ্রীনাথে ভারত সেবাশ্রম দুটো আছে, একটা নতুন যেটাতে আমরা উঠেছি, আর একটা পুরনো যেটা পেট্রোল পাম্পের কাছে আছে। তো মনে রাখবেন যে দুটো ভারত সেবাশ্রম আছে, কনফিউজ হয়ে যাবেন না। এই দেখুন বদ্রীনাথের মন্দির রাত্রিরে কি অপূর্ব অসাধারণ দেখাচ্ছে। বদ্রীনাথের মন্দিরের কিছু পাশ দিয়েই এই যে রিভার ফ্রন্ট ডেভেলপমেন্ট বলে বোর্ডটা লাগানো, এর পেছন দিয়ে একটা সিঁড়ি নেমে গেছে, যেটা নিচে চলে গেছে তপ্তকুণ্ডের দিকে। দেখুন এখানে আপনারা দেখতে পাবেন ধোঁয়া বেরোচ্ছে। এই দেখুন যে সিঁড়ি, দেখুন লোকেরা নামছে নিচের দিকে। এই সিঁড়িটা দিয়েই তপ্তকুণ্ডের দিকে যেতে হয়। বদ্রীনাথের মন্দির এলে তপ্তকুণ্ড ঘুরতে ভুলবেন না। বদ্রীনাথের গেট থেকে নেমে এসে এই সামনে দিয়েই সিঁড়ি নেমে গেছে তপ্তকুণ্ডের দিকে। বদ্রীনাথ মন্দিরের সামনে দিয়ে সিঁড়ি দিয়ে তপ্তকুণ্ডের দিকে যাওয়ার পথেই আপনারা আদি কেদার মন্দির দেখতে পেয়ে যাবেন। এখন এটা বন্ধ হয়ে গেছে, আপনারা যদি একটু আগে আগে আসেন তাহলে এটা দর্শন পেয়ে যাবেন। মহিলাদের জন্য আলাদা কুণ্ড করা আছে এবং পুরুষদের জন্য ওইদিকে আলাদা কুণ্ড করা আছে। আর এখানে আপনারা নারদশিলা পেয়ে যাবেন, নারদশিলার দর্শন করে নেবেন। সিঁড়ি দিয়ে নেমে এসে এইদিকে হচ্ছে পুরুষ কুণ্ড এবং এইদিকে হচ্ছে মহিলা কুণ্ড। সামনে আপনারা নরদশিলাও পেয়ে যাবেন, আর এইটা হচ্ছে মেন তপ্তকুণ্ড। इस अग्नि कुंड तप्त कुंड में स्नान, तप, दान, पूजा अर्चना के बाद मंदिर में दर्शन करने से मनुष्य के समस्त पापों का नाश हो जाता है तथा उसे अक्षय फल की प्राप्ति होती है। माने এখানে আগে ডুব দিয়ে তারপরে উপরে গিয়ে পুজো করলে মানুষের সব পাপ ধুয়ে যায়। আমরা এখন বদ্রীনাথ মন্দিরের লাইনে দাঁড়িয়ে, এই যে দেখছেন লাইন। এই লাইনে আসার দুটো রাস্তা আছে, ওই নিচ থেকে যেটা আমরা এসেছি, আর একটা ওই দিক দিয়ে আছে। আমি আপনাদের একটু পরে নেমে গিয়ে ওটা দেখাচ্ছি। বদ্রীনাথ ধাম ভারতবর্ষের 4 ধামের একটি। অন্য 3টে যথাক্রমে পুরী, রামেশ্বরম ও দ্বারকা। এইটা হচ্ছে মন্দিরের মেন কমপ্লেক্স। দেখুন এর ভেতরেই বদ্রীনারায়ণের মূর্তি রাখা আছে, আর এইটা হচ্ছে মন্দিরের কমপ্লেক্স। এখানে আরও ছোট ছোট মন্দির আপনারা পেয়ে যাবেন, মা লক্ষ্মী, হনুমানজির, এরকম মন্দিরের পাশে। আর মন্দিরের পাশে আপনারা একটা কাউন্টার পেয়ে যাবেন, সেখানে আপনারা আপনাদের ইচ্ছে মতন অ্যামাউন্টের পুজোর জন্যে নাম লিখিয়ে, গোত্র লিখিয়ে রিসিট কাটিয়ে নিতে পারেন। এটা আপনার নামে পুজো করে দেবে। আর আপনাকে এই মুহূর্তে যখন আপনি পুজো করাবেন, 2টো কুমকুম এবং 2টো প্রসাদের ছোট ছোট প্যাকেট আপনাদের দিয়ে দেবে। বদ্রীনাথে পুজোর রেট চার্ট আপনাদের দিয়ে দিলাম, দেখে নিন। দর্শন করে নিলাম, খুব সুন্দর দর্শন করেছি। ভিড় একটু ছিল, কিন্তু দর্শন তাড়াতাড়ি হয়ে যায়, কোনো অসুবিধা হয় না। ঠেলাঠেলি হয়, কিন্তু একটু মনের জোর রাখবেন, হয়ে যাবে। খুব ভালো দর্শন হয়েছে। জয় শ্রী বদ্রীনারায়ণের জয়। জয় বদ্রীনারায়ণের জয়। দর্শন করে বেরিয়ে গরমা গরম ডাল ফ্রাই আর রুটি, এই হচ্ছে ডিনার। মন্দির থেকে ফেরা বা যাওয়ার পথে এই উর্বশী রেস্টুরেন্টের উল্টো দিকে দেখবেন একজন দুধ গরম করে বিক্রি করছে, কেশর দেওয়া দুধ, 50 টাকা করে গ্লাস। এই যে দেখুন দাদা খাচ্ছে, এরকম একটা অবশ্যই নেবেন, এটা অমৃতর মতন লাগে এই ঠান্ডায়।
এখন সকাল 6:10। আমরা এখন মানা ভিলেজের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখান থেকে মানা মোটামুটি 4 কিলোমিটার যাব, ঘুরবো, তারপরে একেবারে হরিদ্বারের জন্য বেরিয়ে পড়বো। মানার জন্য এইখান থেকে আমরা গাড়িতে উঠলাম, আমাদের রিজার্ভ গাড়ি, যে গাড়ি নিয়ে এসে সেই গাড়িতে উঠলাম। আপনারা যদি বাসে আসেন এইখান থেকে আপনারা ট্যাক্সি পেয়ে যাবেন মানার জন্য। 50 টাকা পার হেড করে নেয় শেয়ারিং এ। বদ্রীনাথ টু মানা আমরা এখন যাচ্ছি। আমাদের ড্রাইভার ভাই অমিত ভাই, আমি অমিত ভাইয়ের নাম্বার দিয়ে দেবো আপনাদের, আপনারা যদি চান এনার সাথে ডাইরেক্টলি কন্ট্যাক্ট করে নিতে পারেন ট্যুরের জন্য। বাদিকে এইরকম দৃশ্য দেখতে দেখতে আমরা যাচ্ছি। দেখুন খুব সুন্দর জায়গা, ভারী মনোরম পরিবেশ। পুরাণ অনুসারে বদ্রীনাথ মন্দিরের পেছনের যে পাহাড়টি সেটি নারায়ণ পর্বত ও উল্টো দিকের যে পর্বতটি সেটি নর পর্বত, এবং কলির শেষে এই দুটি পর্বত মিলিত হয়ে গিয়ে বদ্রীনাথ শহর আর থাকবেই না। তখন বদ্রীনাথ নব বদ্রীনাথ রূপে যোশীমঠে পূজিত হবেন। আমরা এখন ঢুকছি ফার্স্ট ইন্ডিয়ান ভিলেজ মানা। আগে এটাকে লাস্ট ইন্ডিয়ান ভিলেজ বলা হতো, এখন এটা ফার্স্ট ইন্ডিয়ান ভিলেজ হয়ে গেছে। দেখে নিন। এই রাস্তা সোজা চলে গেছে মানা পাসে। চীন বর্ডারের কাছে হওয়ায় এই এলাকায় আপনারা প্রচুর আর্মি দেখতে পাবেন। মানা পেরিয়ে, মানা ভিলেজ পেরিয়ে আপনারা যদি মানা পাস যেতে চান, যেটা এখান থেকে প্রায় আরো 58 কিলোমিটার দূরে এবং অনেক উপরে, সেটার জন্য আপনাদের স্পেশাল পারমিট করাতে হয় এখানকার ডিএম এর থেকে, এবং ইনলাইন পারমিট, এবং এখানকার আর্মির থেকেও একটা পারমিট নিতে হয়, যেটা সাধারণত এটা দিয়ে থাকে না। কাজে আপনারা যদি মানা পাস যেতে চান তাহলে খুব ভালোভাবে প্রিপেয়ার হয়ে আসবেন। এই হচ্ছে মানা ভিলেজের ট্যাক্সি স্ট্যান্ড। ওই যে দেখুন সামনে মানা দেখা যাচ্ছে। আমরা এখন মানায় ঢুকছি। দেখুন এই হচ্ছে মানা ভিলেজ, ইন্ডিয়ার ফার্স্ট ভিলেজ। আগে যেটা লাস্ট ভিলেজ বলা হতো, এখন চেঞ্জ করে ফার্স্ট ভিলেজ করে দিয়েছে। এর আগে শুধু মানা পাস পড়ে, আর কোনো গ্রাম নেই এই রাস্তায়, তাই এটাকে ফার্স্ট ভিলেজ বা লাস্ট ভিলেজ বলে বলা হয়। এখানে আমরা দেখব বেদব্যাসের গুফা, গণেশ গুফা, ভীমপুল ও অন্যান্য জায়গা, যেগুলোর ব্যাপারে আমি আপনাদের এক্ষুনি দেখাচ্ছি। আপনারা চাইলে এখান থেকে গাইড করে নিতে পারেন। এই জায়গাগুলোই ঘোরার আছে। দেখুন এই পুরো গ্রামে এরকম প্রচুর গ্রাফিটি করা আছে, যেটা আমার দেখে খুব ভালো লাগছে। খুব শান্ত নিরিবিলি গ্রাম। দেখুন প্রত্যেকটা দেয়ালে সুন্দর গ্রাফিটি করা। দেয়ালে নীতা আম্বানির কেন ছবি রয়েছে বুঝতে পারলাম না। একটা জায়গায় গিয়ে রাস্তাটা এরকম ভাগ হয়ে যাচ্ছে দুভাগে। এইদিকে চলে গেছে ভীমপুর, সরস্বতী ধাম ও কেশব প্রয়াগ, ও এইদিকে গণেশ গুফা ও ব্যাস গুফা। এই দুটো রাস্তার যে কোনো একটা দিয়ে আপনারা যেতে পারেন ও অন্যটা দিয়ে ফিরতে পারেন। এইটা হচ্ছে গণেশ গুফা। এই হচ্ছে গণেশের গুফা, আর পাশেই মন্দির। গণেশ গুফা দেখে আমরা একটা চড়াই পথ ধরেছি।
ব্যাস গুফা যাওয়ার জন্য। বেশ উঁচু চড়াই, কিন্তু মাথায় রাখবেন। দেখুন, এই হচ্ছে বেদব্যাসের গুফা। এই রকটা দেখতে একটা বইয়ের মতো, সেই জন্য এই লেখাটাও রয়েছে। কথিত আছে যে 18 নম্বর মহাকাব্য লেখার সময় উনি এখানে এসেছিলেন এবং এখানে বসেই উনি মহাভারত রচনা করেছিলেন। ব্যাস গুফার সামনেই আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়াস ফার্স্ট টি শপ। আগে এটা লাস্ট টি শপ ছিল, এখন এটা ফার্স্ট টি শপ হয়ে গেছে। যদি আমরা সকাল 6টায় এসেছি, এটা এখনো খোলেনি। গুফা ঘোরার পর রাস্তাটা যেখান থেকে এসেছিলেন, মাঝখান থেকে দেখবেন একটা ডাইভারজেন্স চলে গেছে নিচের দিকে। এই ডাইভারজেন্স দিয়ে নিচে চলে গেলে আপনারা ভীমকুল পেয়ে যাবেন। এই রাস্তা দিয়ে ফেরত গেলে কিন্তু আবার গণেশ গুফার দিকে পৌঁছে যাবেন। মানা নদীর পাশে সুন্দর ভিউ, ওই যে রাস্তা চলে গেছে। ধরে বেশ কিছুটা নিচে চলে গেলেই কিন্তু ভীমকুল পেয়ে যাবেন। এই রাস্তা শেষ হয়ে একটা রাস্তা সোজা চলে গেছে, একটা রাস্তা ফেরত চলে গেছে। আপনাদের এই সোজা রাস্তাটাই ধরতে হবে। আমরা ভীমকুলের কাছাকাছি পৌঁছে গেছি। পেছনে আপনারা দেখতে পাচ্ছেন সরস্বতী নদীর উৎপত্তি স্থান। এইদিকে পঞ্চপাণ্ডবের মূর্তি বানাচ্ছে, দুটো হয়েছে, আরো 3টে বাকি আছে বলল। সরস্বতী নদীর গল্পটা হচ্ছে যে বেদব্যাস যখন মহাভারত বলছিলেন এবং গণেশজি লিখছিলেন, সরস্বতী নদী পাশ দিয়েই বয়ে যাচ্ছিলেন। তো তখন গণেশজির খুব ডিস্টার্ব হচ্ছিল। গণেশজি বলেছিল আওয়াজটা একটু কম করো। সরস্বতী সেটা না শোনায় বড় ভাই তাকে অভিশাপ দেয় যে এরপর তোমাকে আর কোথাও দেখা যাবে না, একমাত্র এখানেই দেখা যাবে। তাই জন্যে আজও ভারতবর্ষে একমাত্র আপনি এখানেই সরস্বতী নদীকে দেখতে পাবেন, কারণ এরপর এ পাতালে প্রবেশ করে যায় এবং একে আর কোথাও দেখা যায় না। আপনাদের যদি মনে থাকে, আমি প্রয়াগরাজের ভিডিওতেও বলেছিলাম যে ওখানে 3টে নদীর সঙ্গম আছে, গঙ্গা, যমুনা, সরস্বতী। কিন্তু দেখা একমাত্র গঙ্গা আর যমুনাকেই যায়, সরস্বতী নদীকে দেখা যায় না। আজ দেখে নিন সরস্বতী নদীকে। हाँ भीमशिला लगाए अपनी माँ को तराने के लिए, भीमशिला स्वर्ग में जाने के लिए अपनी माँ को लिया तराया। फिर भी उसी लिए और ही नहीं पाया कि उनकी माँ इधर ही गुजर गई। ओके। फिर 5 भाई गया तो 5 भाई बीच रास्ता में गुजर गए। लास्ट एक कुर्ता एक भीमजी वही स्वर्ग में लास्ट वही पहुंचा। ठीक है। और इधर क्या है? ये मानसरोवर। मानसरोवर। ये मानसरोवर ऐसे निकलता है, मानसरोवर। अच्छा। और सरस्वती नदी वहीं से निकलता है, वो सरस्वती नदी। हाँ। वैसे आगे नहीं है, ऐसे निकलता है सरस्वती नदी। हाँ। সরস্বতী নদীর কাছেই সরস্বতীর মন্দিরও আছে এবং এরকম পাথরের নিচে একটি মূর্তি রেখেও এরা পুজো করে। কাছেও আপনারা এরকম হিন্দুস্তান কি প্রথম চাই কি দোকান বলে আরও দুটো দোকান দেখতে পেয়ে যাবেন। ওখানে ব্যাস গুফার কাছেও একটি ছিল, তো এক্স্যাক্টলি যে কোনটা প্রথম সেটা নিয়ে কিন্তু ডাউট আছে। এইটা হচ্ছে অরিজিনাল ভীমকুল, আপনারা দেখে নিন মন্দিরের পাশেই। দেখুন দুদিকে দুটো পাহাড়কে মাঝখানের এই পাথরটা জুড়ে রেখেছে। এই যে সরস্বতী নদী চলে যাচ্ছে এবং দূরে দেখতে পাবেন আপনারা এই যে ডান দিক থেকে যেটি আসছে সেটি হচ্ছে অলকনন্দা, ওইটা মিশে যাচ্ছে ওখানে, তাই এটাকেই কেশব প্রয়াগ বলা হয়। নিচে যাওয়ার ওই পাশের রাস্তা দিয়ে নিচে যেতে পারেন আপনারা। সরস্বতী নদী পেরিয়ে এই যে সরস্বতী নদী, এই সরস্বতী নদী পেরিয়ে এই যে রাস্তাটা, এই রাস্তাটাই চলে গেছে বসুন্ধরা ফলসের দিকে। এখান থেকে যেটা 5 কিলোমিটারের ট্রেক। কথিত আছে এটাই স্বর্গের রাস্তা। এলে এই গেটটা কিন্তু ভুলেও বেরোবেন না। মজা করছি, বসুন্ধরা ফলস যেতে গেলে আপনাদের এদিক দিয়েই যেতে হবে। এই যে দেখছেন এই পাহাড়ের পেছনেই হচ্ছে বসুন্ধরা ফলস। যাওয়ার রাস্তাটা যেরকম আপনাদের দেখালাম, সরস্বতী নদীর পাশ দিয়ে হয়ে ওই সোজা গেটটা পেরিয়ে সোজা যেতে হয়। কথিত আছে যারা পাপী তাদের গায়ে জল লাগে না, যারা পাপী নয় একমাত্র তাদেরই গা ভিজে যায় বসুন্ধরা ফলসে স্নান করলে। আমরা বসুন্ধরা ফলস যাচ্ছি না, কারণ ওটা এখান থেকে আরও 6 কিলোমিটার ট্রেক। আপনারা এলে এটা অবশ্যই ট্রাই করবেন যে ঘুরে আসার। আমরা এখন রওনা দিলাম হরিদ্বারের উদ্দেশ্যে। এখন টাইম হচ্ছে 7:30।
মোটামুটি 300 কিলোমিটারের পথ, 12 ঘন্টা মতন আশা করি লাগবে, দেখা যাক। এইটা হচ্ছে মানার থেকে বেরোনোর সময় পরে, দেখো মানার এক্সিট গেট। এইটা হচ্ছে হনুমান চটি, হনুমান মন্দির। জয় হনুমান। নন্দা দেবী বায়োস্ফিয়ার রিজার্ভ, বাদিকে পরে মন্দাকিনী। অলকানন্দার মন্দাকিনী। দেখে নিন, এইটি হচ্ছে কর্ণপ্রয়াগ। এই দেখুন, এইটা হচ্ছে ধারী দেবীর টেম্পল। এই রাস্তা নেমে গেছে সোজা। ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড না, তাই আমি এখানেই ভিডিও বন্ধ করলাম। रूह से बहती हुई धुन ये इशारे दे, कुछ मेरे राज तेरे राज आवारा से खो गए हम कहाँ, रंग सा ये जहाँ खो गए हम कहाँ, रंग सा ये जहाँ टेढ़े मेढ़े रास्ते हैं, जादुई मारते हैं, मैं भी हूँ तू भी है यहाँ। ফাইনালি আমরা হরিদ্বারে নেমেছি। এখন বাজছে 8:10। মাঝখানে আমরা দুবার আধ ঘন্টা করে ব্রেক নিয়েছিলাম, ব্রেকফাস্ট আর লাঞ্চের। তো 1 ঘন্টা ধরুন সেটা বাদ দিলেও মোটামুটি 11.5 ঘন্টা লেগেই গেছে বদ্রীনাথ থেকে আসতে। যখন গুগল ম্যাপসে দেখাচ্ছিল স্টার্ট করেছিলাম 8.5 ঘন্টা। তো যেটা আপনাদের বলেছিলাম আগেও, যে গুগল ম্যাপসে যেটাই দেখাবে তার থেকে 2-3 ঘন্টা বাড়িয়ে ধরবেন, কারণ পাহাড়ি রাস্তায় কিন্তু অনেক জায়গাতেই অবস্থা খারাপ, জ্যাম ট্যাম থাকে। সেই বুঝে আপনারা টাইমিং প্ল্যান করে তারপর বেরোবেন।